আসা, তার মধ্যে যে আনন্দ বয়ে যাচ্ছে, সেই আনন্দ নিশ্চয়ই সাধারণ মানুষ দেখতে চান। কারণ এক ধরনের রাজনৈতিক নিপীড়নের মধ্যে কিন্তু তিনি ছিলেন। তাকে মামলা হামলা দিয়ে এই দেশে যেন না ফিরতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। একইভাবে তিনি যখন এই দেশ ছেড়ে যান, তার আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে তাকে গ্রেপ্তার করেছেন এবং সেখানে অমানবিক অত্যাচার করেছেন। সে অমানবিক অত্যাচারের পরে তিনি পিজি হসপিটালে কিন্তু ভর্তি হয়েছিলেন 2008 সালে, এবং তারপরেই তিনি এই দেশ ছেড়ে ভালো উন্নত চিকিৎসার জন্য ইউকেতে চলে যান, লন্ডনে চলে যান, এবং সেখান থেকেই তিনি বাকি জীবন পার করেছেন। এবং তিনি যদি দেশে না ফিরতে পারেন, সেই সকল ব্যবস্থা কিন্তু গেল সরকার করেছেন, এবং তিনি দেশে আসলে এক ধরনের তার জীবনের হুমকিও দেওয়া হয়েছে যেন তিনি দেশে না আসেন। অর্থাৎ এই আশা, এই ফিরে আসা এত আনন্দের হবে সাধারণ মানুষের কাছে, কারণ এই অবস্থা থেকে যে উত্তরণ করা যাবে সেটি কিন্তু অনেক দূরের হতে পারত। কিন্তু সাধারণ মানুষের ঐক্যবদ্ধ চেষ্টা, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পরে কিন্তু তার এই আশা, এবং তার এই আশা ঠিক নির্বাচনের আগে যখন এই দেশে একটি নির্বাচন হবে এবং রাজনৈতিক উত্তরণের সময়, তখন একজন নেতাকে, এবং এখানে আশা নিয়েও কিন্তু নানা ধরনের সংশয় ছিল, সেই সংশয়ের অবসান কিন্তু হয়েছে। সেই সংশয়ের অবসান হয়ে কিন্তু তিনি দেশে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষরা অপেক্ষা করছেন তার জন্য, এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, এখানে কিন্তু কয়েক হাজার মানুষ এমন নয়, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, এবং এক নজর তাকে দেখার জন্য। হয়তো খুব বেশি সময় তিনি এখানে বক্তব্য রাখবেন না, ওই সামান্য কথাটুকু কিন্তু তারা শুনতে চাচ্ছেন। ওই সামান্য কথাটুকুর মাধ্যমেই তারা আবার নতুন করে দলের কার্যক্রম শুরু করার ব্যাপারে উচ্ছ্বসিত হতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো রেডি হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বের হবেন, এবং বের হওয়ার জন্য গাড়িগুলো প্রস্তুত হচ্ছে। নিশ্চয়ই তিনি তার নেতাকর্মীদের সাথে কথাবার্তা শেষ করে কিছুক্ষণের জন্য বের হবেন। অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে তার বের হওয়ার জন্য অপেক্ষা। গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, এবং নিরাপত্তার চাদর দেখেছেন যে নিরাপত্তার অবস্থা কিরকম লক্ষ্য করছি। পুলিশ এবং এখানে আর্মি রয়েছে, একই সাথে বিডিআর রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ নিশ্চয়ই এই যাত্রা তার জন্য যেমন আনন্দের, এই যাত্রা সাধারণ মানুষের জন্য আনন্দের, এবং তার নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম শৃঙ্খলা কিন্তু করা হয়েছে। রাস্তা থেকে সাধারণ মানুষের অতিরিক্ত সমাগম কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, এবং সবাইকে 300 ফিটের মধ্যেই 300 ফিটেই পাঠানো হয়েছে, যেন 300 ফিট থেকেই তাকে দেখতে পারে এবং তার সাথে কুশল বিনিময় করতে পারে। এবং আপনারা জানেন যে তার এই রাজনৈতিক সংগ্রাম কিন্তু আজকের নয়। তিনি জন্মের পরেই তিনি কিন্তু যখন 1971 সালের যুদ্ধ হচ্ছিল, তখন তার বয়স 5 বছর, তার মাকে গৃহবন্দী করা হয়। তার মায়ের সাথে কিন্তু তিনি তখন শিশু অবস্থায় কিন্তু গৃহবন্দী ছিল, অর্থাৎ এই মুক্তিযুদ্ধের সময় কনিষ্ঠ অবস্থায় অন্যতম তিনি কিন্তু রাজনৈতিক বন্দী ছিলেন। এবং তার শুধু এর সাথে সময়ও কিন্তু তার আন্দোলন ছিল। আমরা জানি যে যখন পাতানো নির্বাচন হচ্ছিল ঠিক 1986 সালের দিকে, তখন কিন্তু তিনি রাজনীতিতে জনসম্মুখে আসেন, এবং জনসম্মুখে এসে এর সাথে সরকারের ব্যাপারে তিনি সবাইকে উজ্জীবিত করেন। তার এই রাজনৈতিক সংগ্রাম কিন্তু তখন যেমন চলেছে, এবং তখনও তাকে গৃহবন্দী হতে হয়েছে। তার বেগম খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করেছিল, তাকেও কিন্তু গৃহবন্দী হতে হয়েছিল, এবং সেখান থেকে 1990 সালে যে এরশাদ সরকারের পতন হয়, তখনও কিন্তু সেই পতনে তার ভূমিকা ছিল। এবং 1991 সালে যখন রাজনৈতিক কর্মসূচি বেগম জিয়া ছিলেন, তার পাশে কিন্তু তার ছেলে তারেক রহমান ছিলেন। এবং সেই সময় কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বেরোচ্ছেন তার এই যাত্রা, এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান করে আবারও দেশে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, এক নতুন অধ্যায়। কারণ এই যাত্রায় নিশ্চয়ই তিনি সাধারণ মানুষকে আবার নতুন করে নেতৃত্ব দিতে পারবেন, এবং আবার নতুন করে আশার সঞ্চার করতে পারবেন। সেই যাত্রা এখন থেকে শুরু হলো। যে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু বের হচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবেন। তিনি কিন্তু হেঁটে ঠিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে এখন কিন্তু একেবারেই রাস্তায় নেমে এসেছেন, এবং তার জন্য অপেক্ষা করছেন গাড়ি। এখানে নিরাপত্তার চাদরে যেমন ঢাকা রয়েছে, এখানে একটা গাড়ি বহর রেডি করা হয়েছে, সবার সাথে কুশল বিনিময় করছেন, এবং ঠিক এই মুহূর্তে তিনি গাড়িতে উঠবেন। সেই গাড়িতে ওঠার জন্য কিছুক্ষণ আগেই তার পরিবারের সদস্যরা সেই গাড়িতে উঠে বসেছেন, আমরা দেখেছি, এবং তিনি এখন গাড়িতে ওঠার জন্য এগিয়ে যাচ্ছেন।
এখানে সাংবাদিকদের এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করছি এবং তাকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তিনি তিনি আমরা অন্য একটি ক্যামেরায় দেখতে পাচ্ছি তিনি এগিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার বাহিনীরা কিন্তু তাকে সব দিক থেকে সেফ রাখার জন্য কিন্তু কাজ করছেন। তার দলের সিনিয়র নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই গাড়িতে উঠে বসেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু তারা অলরেডি বের হয়ে গেছেন, অর্থাৎ তারা কিন্তু গাড়িতে উঠে বসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যেই খন তিনি আসলে এই নিশ্চয়ই এগিয়ে যাচ্ছেন এবং তার নেতাকর্মীদের কাছে এগিয়ে যাচ্ছেন। জি জি যে মাটি ছুঁয়ে দেখার আনন্দ তার দীর্ঘদিন আসলে এই মাটি ছুঁয়ে দেখা হয়নি, কারণ তিনি তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন। সেই মাটিটা জুতা খুলে সেই মাটিটা কিন্তু ছুঁয়ে দেখলেন এবং মাটিটা হাতে নিলেন, যেটি আসলে যেটি তার আবেগের বহিঃপ্রকাশ, এবং সেই মাটিটা ছুঁয়ে দেখতে যে কত আনন্দ, সেই আনন্দ তিনি উপভোগ করছেন। প্রায় 17 বছর এই মাটি ছুঁয়ে দেখা হয়নি, সেটি আজকে তিনি ছুঁয়ে দেখলেন। সেই যে যারা এই দেশ থেকে বিচ্ছেদ থাকে, যারা এই দেশে ফিরে আসার কথা থাকে না, তারাই বুঝতে পারে এই আনন্দটা আসলে কতটুকু, তিনি সেটি আজকে মাটি ছুঁয়ে উপভোগ করলেন। কারণ আমরা জানি যে দেশের মাটি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, সেই মাথা তিনি হয়তো ঠেকিয়েছেন, সে হাত দিয়ে সেই মাটিটা ছুঁয়ে দেখেছেন। এই মাটিটা তো তার আরো পরেও ছুঁয়ে দেখার কথা থাকতো, কিন্তু তিনি আসলে না, তিনি শেষ পর্যন্ত দেশে ফিরে এসেছেন। এই মুহূর্তে তিনি গাড়িতে উঠছেন এবং সেই গাড়ি বহরের সাথে নিশ্চয়ই তিনি যাবেন। এই গাড়িতে নিশ্চয়ই তার নেতাকর্মীরা আছেন, তিনি তাদের সাথে কুশল বিনিময় করতে নিশ্চয়ই এখানে গিয়েছেন, কারণ তার গাড়িটা আমরা দেখেছি যে পিছনে রয়েছেন, তার গাড়িটা অন্য গাড়ি। এই গাড়িতে তার যাওয়ার কথা না, যতটুকু আমি জানি। তিনি হয়তো সবার সাথে সেখানে দেখা করতেই সেখানে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন গাড়ির ওপার থেকে, এবং তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তাদেরকে স্বাগত জানাচ্ছেন এখানে আসার জন্য। নিশ্চয়ই এখানে যারা এসেছেন তাদের প্রতি তিনিও কৃতজ্ঞ, কারণ এই ভালোবাসার জন্যই তো তার এই আন্দোলন, এই ভালোবাসার জন্যই তো তিনি এই দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের অবসান হয়েছে, সেই সংগ্রামের অবসান হয়ে তিনি কিন্তু দেশে ফিরে এসেছেন। এই মুহূর্তে একটি বাস আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে দলের সিনিয়র নেতাকর্মীর পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, তাদের সাথে তিনি কুশল বিনিময় করতে গাড়িতে উঠেছেন। এই গাড়িতে উঠে তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন নিরাপত্তা বাহিনী রয়েছে, এখানে সাংবাদিকদেরও অবস্থান রয়েছে, কারণ তারকে এক নজর দেখার জন্য দেশবাসী উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং সেই জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভিডিও জার্নালিস্টরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাকে সবভাবে দেখানোর জন্য। দর্শক, আমরাও কিন্তু দিনব্যাপী দেশ টিভির এই আয়োজনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তারেক রহমানের দেশে ফিরে আসা, এবং তার যে নেতৃত্ব, তার নেতৃত্বের জন্য তার দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। বিশেষ করে যখন রাজনীতিক একটি পরিবর্তনের সময় রয়েছে, যখন একটি রাজনৈতিক নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, তখন কিন্তু একজন নেতা, যেই নেতার জন্য তার দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছেন, সেই নেতার দিক নির্দেশনার জন্য, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। আমরা জানি ইতিমধ্যে তিনি 31 দফা তিনি দিয়েছেন, 31 ধরনের দফার মাধ্যমে তিনি দেশ পরিবর্তনের অঙ্গীকার করেছেন। দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই এই পরিবেশটিকে আরো নিরাপদ করার জন্য কিন্তু তারা প্রচেষ্ট রয়েছেন। এবং এই গাড়িতে তার নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ, তিনি যেই নির্বাচনী অঙ্গীকার করেছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে গাড়ির সামনে রয়েছে। এই গাড়িটির মাধ্যমে হয়তো তিনি রওনা করবেন, আমরা ধারণা করেছিলাম যে তিনি পেছনের গাড়িতে যাবে, কিন্তু না, এই গাড়িতেই তিনি বিশেষ করে বিএনপির পতাকা খচিত একটি গাড়িতে যাচ্ছেন। আমরা জানি যে একটি বুলেট প্রুফ গাড়ি তার জন্য রেডি ছিল, সেই গাড়িতে তিনি ওঠেননি, তিনি বাসে সাধারণ নেতাকর্মীদের সাথে তিনি রওনা করেছেন, এবং এটি কিন্তু এক অসাধারণ মুহূর্ত। তাকে দেখতে পাচ্ছি যে তার গাড়িটি এগিয়ে যাচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা তার একই গাড়িতে রয়েছেন, তিনি আলাদা কোনো গাড়িতে কিন্তু রওনা করেননি, এবং সেখানে একেবারে বাসের সামনে থেকে তিনি দেখছেন। এবং তিনি আসলে এইটি কিন্তু আসলে সাংবাদিকরা এবং আমাদের কাছে তথ্য ছিল না যে তিনি আসলে এই গাড়িতে করে যাবেন, কারণ তার জন্য কিন্তু একটি অন্য গাড়ি রেডি ছিল। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছিলাম একটি সাদা রঙের বুলেট প্রুফ গাড়ি কিন্তু সেখানে রেডি ছিল। নিশ্চয়ই তার পরিবারের সদস্যরা সেখানে উঠেছেন, কিন্তু তিনি আসলে সাধারণ মানুষের সাথে, সাধারণ নেতাকর্মীদের সাথেই যেতে চেয়েছেন, এবং সেই জন্যই কিন্তু এই গাড়িতে তিনি উঠেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িটা এগিয়ে যাচ্ছে, যে গাড়ির সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ, এবং বিএনপির পতাকাও আমরা সেখানে
সেখানে লক্ষ্য করছি এবং তার সামনে কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে তার গাড়িবহর, যেই গাড়িবহরে নিরাপত্তা বাহিনীরা রয়েছেন, আছেন সাংবাদিকরা। জি, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সিএসএফ আমরা লক্ষ্য করছি আছেন, এবং এই গাড়িটি কিন্তু ক্যামেরার গাড়িকে এগিয়ে যেতে বলছে। তারেক রহমানের যে গাড়িটি আমরা লক্ষ্য করছি এগিয়ে আসছে, তিনি সবাইকে সংবর্ধনা দিচ্ছেন হাত তুলে, এবং তার আমার কাছে তার মাটি ছুঁয়ে দেখাটা আসলে অনেক অসাধারণ লেগেছে, কারণ এই মাটি নিশ্চয়ই অনেক দিন ছুঁয়ে দেখেননি এবং তিনি জুতা খুলে এই মাটি ছুঁয়ে দেখেছেন। জি, গাড়িগুলো এগিয়ে আসছে, নিশ্চয়ই এটি 300 ফিটের দিকে যাবে। আমরা প্রতিটা সময় আপনাদের সাথে রয়েছি এবং নানা জায়গায় আমাদের ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন, বিশেষ করে বীরের বেশে তিনি এই দেশে ফিরে আসবেন সেই কামনাই কিন্তু তার নেতাকর্মীরা করেছিলেন, সেই কামনাই কিন্তু করেছেন, এবং সেটি কিন্তু আমরা বাস্তব হতে দেখেছি। সেই স্বপ্ন, নেতাকর্মীদের সেই স্বপ্ন যে বীরের বেশে একদিন তারেক রহমান ফিরে আসবে, এবং অন্য কোনোভাবে নয়, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছেন। তারেক রহমানের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে, তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। দুপাশ জুড়ে মানুষ আমরা লক্ষ্য করছি, এই মানুষ কিন্তু 300 ফিট পর্যন্ত লোকারণ্য হয়ে গেছে, এবং কোনো জায়গায় আমরা জানি যে নিরাপত্তার খাতিরে নেতাকর্মীদের দাঁড়াতে দেওয়া হয়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নেতাকর্মীরা রয়েছেন এবং তার চারপাশে পুলিশ ঘেরার অবস্থায় রয়েছে। তিনি দেশে ফিরে এসেছে, তিনি নিশ্চয়ই 300 ফিটের দিকে এগিয়ে যাচ্ছেন। যেমনটি বলছিলাম, তার এই রাজনৈতিক সংগ্রাম কিন্তু দীর্ঘদিনের। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিশেষ করে এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন, এবং 1991 সালে যখন তার মায়ের প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু তিনি চাইলে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারতেন, তিনি চাইলে এমপি হতে পারতেন, তিনি চাইলে মন্ত্রী হতে পারতেন, কিন্তু তখন কিন্তু তিনি তৃণমূলে কাজ করেছেন। তখন কিন্তু তৃণমূলে কাজ করেছেন, এবং বগুড়া জেলায় আমরা জানি যে 1993 সালে তিনি আসলে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন, সেই পরিবেশ কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। তার রাজনৈতিক জীবনে আমরা এও জানি যে 2002 সালে তিনি কিন্তু দলের সিনিয়র মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং তখনও কিন্তু তিনি তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। তিনি চাইলে কিন্তু তখনও নির্বাচন করতে পারতেন, তখনও কিন্তু এমপি হতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন এবং সাধারণ মানুষের পাশে থেকেই রাজনীতি করতে চেয়েছেন। এবং আমরা জানি যখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন কিন্তু কৃষকদের ভর্তুকি নিয়ে কাজ করেছেন, বয়স্ক ভাতা নিয়ে কাজ করেছেন, পরিবেশ রক্ষায় তিনি কাজ করেছেন, নারী শিক্ষা নিয়েও কিন্তু তিনি কাজ করেছেন। 1994 সালে তিনি তার ব্যক্তিগত জীবনে তিনি জোবাইদা রহমানকে বিয়ে করেন। জোবাইদা রহমান নৌবাহিনীর প্রধান ও দুবারের মন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা, এবং তাদের এই দুই দম্পতির সন্তান কিন্তু ব্যারিস্টার জাইমা রহমান। তারা তিনজনই কিন্তু আজকে দেশে এসেছেন এবং সেই আনন্দ সাধারণ মানুষের কাছে ভাগাভাগি করে নিচ্ছেন। এবং 2007 সালের 7 মার্চ আমরা জানি যে তিনি গ্রেপ্তার হয়েছেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কোনো ধরনের নোটিশ ছাড়াই তাকে গ্রেফতার করে নিয়ে যান, এবং সেই সময় দীর্ঘ অত্যাচারের শিকার হন তিনি। প্রায় 18 মাস তিনি বন্দী ছিলেন। সে 18 মাস পুলিশের ভয়াবহ রিমান্ড এবং অমানবিক অত্যাচারের শিকার হয়ে তিনি অসুস্থ হয়ে যান। 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি ঢাকায় তৎকালীন পিজি হসপিটালে কিন্তু তিনি ভর্তি হন, এবং সেখানে তার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে তাকে কিন্তু লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই লন্ডনে তিনি প্রায় 18 বছর ছিলেন। এই যাত্রার অবসান হলো। জি, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে, এবং সবশেষ যে 2024 সালের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তিনি দূরে থেকেই নির্দেশনা দিয়েছেন, কারণ প্রায় 18 বছরের আন্দোলন। এই আন্দোলন কোনোভাবেই 6 মাসের আন্দোলন নয়, এই আন্দোলন কোনোভাবেই 1 বছরের আন্দোলন নয়। স্বৈরাচার সরকারের আন্দোলন ছিল দীর্ঘ আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, কারণ দূর থেকে তার নেতাকর্মীরাই কিন্তু তার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। নানা ধরনের নিপীড়ন কিন্তু তার দল শিকার হয়েছে। তারপরে কিন্তু দলে কোনো ধরনের ভাঙন তখন হয়নি। এই ভাঙন না হওয়ার পেছনে কিন্তু তার নেতৃত্বের কথা কিন্তু বলতেই হয়, এবং সেটি কিন্তু অনস্বীকার্য। সেই ভাঙন যেমন হয়নি, এবং অনেক ক্ষেত্রে বিএনপির মনোবল কিন্তু
দীর্ঘদিন ধরে রেখেছেন। বিএনপির মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছে, অনেক নেতাকর্মীদের ধরে ধরে জেলে ভরে রাখা হয়েছে, অনেকের অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের অবসান হয়েছে। তারেক রহমান দেশে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি হাত নেড়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অদ্ভুতভাবে তার জন্য যে গাড়ি রেডি করা রয়েছে বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িতে তিনি নেই, তিনি একটি বাসে করে, একটি সাধারণ বাসে করে কিন্তু তিনি এই যাত্রা শুরু করেছেন। এই যাত্রা হোক সাধারণের যাত্রা, এই যাত্রা হোক নতুন যাত্রা। তারেক রহমানের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু 300 ফিটে যাবে। 300 ফিটে আজকে সাধারণ মানুষ গত দুদিন ধরে অপেক্ষা করছে, সেই অপেক্ষারও অবসান হবে, সেই অপেক্ষারও অবসান হবে। এই অপেক্ষা, এই আনন্দ যেমন সাধারণ মানুষের, এই আনন্দ তারেক রহমানের। তারেক রহমান এই মাটিতেই বেড়ে উঠেছেন, এই মাটিতেই তার রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক পরিবেশে ছিলেন, কিন্তু এই মাটি থেকে তিনি দূরে ছিলেন। সেই মাটি আজকে ছুঁয়ে দেখেছেন, সেই মাটি আজকে তার কপালে লিপটেছেন। সেই মাটি দেশের মাটি আসলে কতটুকু আনন্দের হয় সেটা দেশ থেকে যারা দূরে থাকেন তারাই ঠিক জানেন। প্রায় 17 বছর পরে ফিরে আসা, প্রায় 17 বছরের এই বিচ্ছেদ আজকের অবসান হয়েছে। যাদের সাথে তার সংগ্রামী জীবন, যাদের সাথে তার রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক নেতাদের সাথেও কিন্তু তার দূরত্ব ছিল, সেই দূরত্বের অবসান হয়েছে। আমরা দেখেছি নেতাদের হাত ধরেছেন, নেতাদের বুকে জড়িয়ে ধরেছেন, সেই বুকে জড়িয়ে ধরা তৃণমূলের নেতারাও নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও বুকে জড়িয়ে ধরতে পারবেন। সেই আনন্দ কিন্তু সাধারণ মানুষে সেটি দেখার জন্য অপেক্ষা করছেন, সেই উচ্ছ্বাস কিন্তু সাধারণ মানুষের মধ্যেও রয়েছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথে তিনি নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। স্বৈরাচার সরকারের সময় তাকে গৃহবন্দী করা হয়েছে এবং স্বৈরাচার সরকার এরশাদ সরকারের পরে তার পরবর্তী জীবনে কিন্তু তিনি রাজনীতিতে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন এবং শত বাধা বিপত্তি পড়ে আজকে তিনি এই জায়গায় এসেছেন। তিনি দলের মনোবল অটুট রেখেছেন, তিনি সকল ষড়যন্ত্র তার দলের ভাঙন ঠেকাতে পেরেছেন। এটি কিন্তু তার নেতৃত্বের এক ম্যাজিক, এক জাদুর মন্ত্র, যেই জাদুর মন্ত্রে আজকে লক্ষ লক্ষ মানুষ ছেয়ে গেছে 300 ফিটে, যেখানে তিল ধারার কোনো ঠাঁই নেই, যেখানে তারেক রহমানের মতো একজন নেতার অপেক্ষায় তারা অবস্থান করছেন। যেন তার কাছ থেকেই শুনবেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, যেন তার কাছ থেকেই শুনবেন কোন পদ্ধতিতে চলবে একটি দেশ, যেন তার কাছ থেকেই শুনবেন আগামী দিনে তার দলীয় কর্মসূচি কি হবে, রাজনৈতিক নির্বাচনের আগে তার রাজনৈতিক কর্মসূচি কি হবে, যেন তার কাছ থেকেই শুনবেন। এই দেশে যখন অত্যাচার চলছে, এই দেশে যখন উগ্রবাদীরা ছেয়ে গেছে, এই দেশে যখন পত্রিকা অফিস পুড়ে ফেলা হচ্ছে, এই দেশে যখন কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, এক ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে, তখন তারেক রহমান কি বলবেন সেটি আসলে তার দলের যেমন প্রয়োজন, সাধারণ মানুষও জানতে চায় একজন নেতৃত্বের ভীষণ কি হতে পারে, আগামী দিনের বাংলাদেশ কোন পথে যেতে পারে, তার ভীষণটা আসলে কি, সেটি কিন্তু সাধারণ মানুষও জানার জন্য অপেক্ষা করছেন। এই পরিবর্তনটাই আসলে এখন দেশে প্রয়োজন, কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করলেও রাজনৈতিক যে সরকারের যে উত্থান সেটি কিন্তু হয়নি। তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি এগিয়ে যাচ্ছে, গাড়ি এগিয়ে যেতে যেতে সাধারণ মানুষকে তিনি সংবর্ধনা দিচ্ছেন, সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পুলিশের এক ধরনের তাকে ঘিরে রেখেছেন, তার গাড়ি ঘিরে রেখেছেন যেন, এবং তার চারপাশে নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে, তারাও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনেকেই দলীয় পতাকা নিয়ে এসেছেন, অনেকেই জাতীয় পতাকা নিয়ে এসেছেন এবং সেই জাতীয় পতাকা নিশ্চয়ই তাকে অভিবাদন জানাচ্ছেন জাতীয় পতাকা নেড়ে। এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে কিন্তু পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে। সামনেই বিজিবির গাড়ি, আর্মির গাড়ি রয়েছেন, সেই আর্মির গাড়ি এগিয়ে যাচ্ছে এবং সেই আর্মির গাড়ির পেছনেই তার জন্য আরেকটি গাড়ি রাখা হয়েছিল, যেটি আসলে বুলেট প্রুফ। সেই গাড়িতে তিনি ওঠেননি, তিনি সাধারণ বাসে উঠেছেন যেখানে তার নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে এই যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রা কিন্তু আজকে শুরু এবং তার এই ফিরে আসার ফলে নতুন বাংলাদেশ কোন দিকে এগোবে সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষও এক ধরনের দিক নির্দেশনা পাবে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্যামেরায়, অন্যান্য জায়গায়ও কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে 300 ফিটে তার জন্য অপেক্ষা করছেন এবং 300 ফিটে তার জন্য দুদিন ধরে সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং এই আনন্দও যেমন সাধারণ মানুষের, এই আনন্দ তারেক রহমানেরও, কারণ তিনি দেশে ফিরে এসেছেন, তিনি জানেন যে আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে, কারণ ইতিমধ্যে
মধ্যে তিনি 31 দফা দিয়েছেন, যে 31 দফার মাধ্যমে তিনি আসলে এই দেশকে নতুন এক বার্তা দিয়েছেন যে এই দেশ কোন দিকে চলবে। এই দেশ 31 দফার মাধ্যমে 2030 সালের যে 30 সালের জন্য তিনি এক পথরেখা করেছেন। এই 30 সালের মধ্যে এই বাংলাদেশ কোন দিকে যাবে। বিশেষ করে আমরা জানি যে এখানে সংবিধান ভেঙে ফেলা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রয়োজনে এই সংসদ ভবনকে ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে তিনি আসলে উত্তরণ চান। তিনি বলেছেন যে সেই জায়গা থেকে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চান, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চান, সাংবিধানিক ভারসাম্য তারা তৈরি করতে চান এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ করেছেন 2 বছর। তারা বলছেন যে 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী এর বেশি থাকতে পারবে না, কারণ গণতান্ত্রিক দেশে একই প্রধানমন্ত্রী কয়েকবার থাকা যায়। তিনি বলেছেন মানবাধিকারের সুরক্ষা দিতে হবে, তিনি বলেছেন বেকারদের ভাতা দিতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি তার 31 দফায় বলেছেন পরিবার বান্ধব নীতি করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা বলেছেন। তিনি দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন, তিনি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই ব্রিটেনের মতো হতে হবে, যেখানে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পাবে কম মূল্যে বা বিনামূল্যে, সেই ব্যবস্থার কথা কিন্তু তিনি বলেছেন। তো তার এই যাত্রা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়বে এমনটাই প্রত্যাশা করছেন তার দলের নেতাকর্মীরা, এমনটাই প্রত্যাশা করছেন দেশের মানুষ। কারণ একটি রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জানি নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তার এই যাত্রা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো এগিয়ে যাচ্ছে এবং 4টি ফ্রেমে দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা শহরের অবস্থা কেমন রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আর্মির গাড়ি এগিয়ে যাচ্ছে। নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আজকে বেশ ভালোই রেখেছে, নিরাপত্তার অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি যে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এটির জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারও একটি ক্রেডিট পায়, কারণ তারেক রহমান আসার পরে সাধারণ মানুষের যে ভিড় হবে সেটি কিন্তু কাম্য ছিল। সেই ভিড়কে ঠেকানোর জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ নানা জায়গা থেকে তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছে, হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছে, তাকে ছবি তুলছে, তাকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে যাবে এবং সেটি কিন্তু গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এখনো কিন্তু বিমানবন্দরের এলাকা পেরোতে পারেনি, কারণ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বিমানবন্দরের এলাকার মধ্যে রয়েছে এবং সেখানেই কিন্তু সাধারণ মানুষের অবস্থান। বিমানবন্দরের মসজিদের পাশে সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তাকে এক নজর দেখার জন্য। গাড়িটি কিন্তু এগিয়ে আসছে এবং সেই লাল সবুজ গাড়ি যেখানে তারেক রহমান রয়েছেন, যে গাড়িতে সাধারণ নেতাকর্মীদের সাথে তিনি এগিয়ে আসছেন। জি, এই গাড়িটি কিন্তু এগিয়ে আসছে এবং আমরা দেখছি নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই নেতাকর্মীরা তার দিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারেক রহমানও এই আনন্দ উপভোগ করছেন। তারেক রহমান হাত লাইভ দিয়ে করে নেবো আমরা দেখতেছি না। এটা ওই হ্যালো 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 আমাদের 5টা মিনিট সহযোগিতা করে। গাড়ি ঠিক বিমানবন্দরের পাশ দিয়ে এখনো বিমানবন্দরের এরিয়া পেরোতে পারেনি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পেছনে বিমানবন্দরের মসজিদটি দেখা যাচ্ছে। সেই মসজিদের সামনে দিয়ে তিনি যাচ্ছেন এবং সেনাবাহিনীরাও তাকে ঘিরে রেখেছেন এবং নেতাকর্মীদের দেখতে পাচ্ছি হাত নেড়ে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এই কনকনে শীতের মধ্যে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। এটি 300 ফিটের দৃশ্য, 300 ফিটে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন এবং দুদিন ধরে কনকনে এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে কিন্তু তারা অবস্থান করছেন। এই শীত, এই প্রতিবন্ধকতা কিন্তু তাদের কাছে কোনো কিছুই নয়, কারণ আমরা জানি যে গতকালকে রাতে তারা এখানে ঘুমিয়েছেন, অনেকে এখানে ঘুমিয়েছেন, অনেকে এখানে বসেছিলেন, অনেকে এখানে আড্ডা দিয়েছেন। নির্ঘুম এই রাত
পার হয়েছে তারেক রহমানকে দেখার জন্য। এবং সেখানেই শুধু নয়, সাধারণ মানুষ এই রাস্তায় নেমে এসেছেন, তারেক রহমানের দিকে হাত হাত নেড়ে তাকে স্বাগতম জানাচ্ছেন। এবং এই স্বাগত জানানোর জন্যই কিন্তু তাদের এই দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম। তারা কিন্তু বলেছেন তারেক রহমান এই দেশে ফিরে আসবে বীরের বেশে। এবং ৩০০ ফিটে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন। এখনো সেখানে তারেক রহমান আসতে নিশ্চয়ই আরও বেশ খানিকটা সময় লাগবে, প্রায় ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। সেই সময়টুকু তারা অপেক্ষা করছেন, যেমন এই সময় শেষ হচ্ছে না। এই সময় শেষ হওয়ার জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন তাদের কাছে খুব বেশি মনে হচ্ছে, কারণ তারেক রহমানের জন্য তারা গেল ২ দিন ধরেই এখানে অবস্থান করছেন। এবং গাড়িটি এগিয়ে আসছে, সাধারণ মানুষও সেটি উচ্ছ্বসিত। তারেক রহমানও কিন্তু এক মুহূর্তের জন্য হাত নামাচ্ছেন না, তিনি হাত নেড়েই যাচ্ছেন এবং তিনি স্বাগত জানিয়ে যাচ্ছেন তার নেতাকর্মীদের, এবং তার এই উচ্ছ্বাস তিনি ভাগাভাগি করছেন। কারণ খুব খুব সম্ভব হলে তিনি হয়তো নিশ্চয়ই সাধারণ মানুষের কাতারে মিশে যেতেন, কিন্তু সেটি যেহেতু সম্ভব নয়, তার নিরাপত্তার বিষয়টি রয়েছে, তিনি কিন্তু শেষ পর্যন্ত তার তার গাড়িতেই রয়েছেন। এবং তিনি বুলেট প্রুফ কোনো গাড়িতে নয়, তিনি সাধারণ একটি গাড়িতে রয়েছেন, যেই গাড়িতে তিনি সাধারণ নেতাকর্মীদের সাথেই এই পথের যাত্রা শুরু করেছেন। এই এক নতুন বাংলাদেশের যাত্রা, এক নতুন বাংলাদেশের যাত্রা, যেখানে তারেক রহমান তার নেতৃত্বে, তার দলীয় রাজনৈতিক নেতৃত্বে নিশ্চয়ই এই দেশ একটি সুন্দর ভোটের মাধ্যমে যদি তিনি নির্বাচিত হন, তাহলে এই দেশ এগিয়ে যাবে। সেই অঙ্গীকার তিনি করেছেন এবং এই দেশের নতুন কিছু দফা তিনি দিয়েছেন। তিনি বলেছেন এই দেশে নতুন সরকার হবে গণবান্ধব, নতুন সরকার হবে ঐক্যতার ভিত্তিতে। এবং ইতিমধ্যে আমরা জানি যে রাজনীতির জন্য দেশ তৈরি হয়ে আছে। সেই রাজনীতির মাঠ কেমন হবে, সেই নির্বাচন কেমন হবে, সেই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভূমিকা কী হবে, সেই বিষয় নিশ্চয়ই তিনি আজকে সমাবেশে বক্তব্য রাখবেন, সেই বিষয়ের দিক নির্দেশনা দিবেন। এবং সেই দিক নির্দেশনা পেতেই এই জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ড্রোনের চোখে দেখতে পাচ্ছি যে মানুষের অবস্থা কেমন রয়েছে। এই মানুষ কিন্তু ঢাকা শহরের ভেতরে আজকে যদি ঢুকতো, তাহলে এই মানুষ পুরো ঢাকা শহর কিন্তু কলাপস করতে পারতো। ৩০০ ফিটের এই মানুষের জনস্রোত আমরা লক্ষ্য করছি, এই জনস্রোত কিন্তু শেষ হওয়ার নয়। এবং প্রতিটা, শুধু এখানেই নয়, রাস্তায় প্রতিটা কদমে কদমে কিন্তু সাধারণ মানুষ তার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এবং সেই দাঁড়িয়ে থাকার শেষ প্রান্ত কিন্তু ঠেকেছে ৩০০ ফিটে গিয়ে। এবং তার এই রাজনৈতিক যাত্রা তার শুরু থেকেই, আমরা যেমনটি বলছিলাম, তার জন্ম ১৯৬৫ সালে। তারপরে কিন্তু যখন মুক্তিযুদ্ধ শুরু হয় এবং তার বয়স যখন ৭১ সালে ৫ থেকে ৬ বছর, তখন কিন্তু তিনি মায়ের সাথে গৃহবন্দী ছিলেন। একজন কনিষ্ঠতম গৃহবন্দী হিসেবে কিন্তু তখন মুক্তিযুদ্ধের সময় তিনি আটক ছিলেন। সেইখান থেকে তার রাজনৈতিক যাত্রা কিন্তু একদিনের নয়। তার রাজনৈতিক যাত্রা এরপরে কিন্তু তিনি বহুবার এরশাদ সরকারের সময়ও কিন্তু তিনি গৃহবন্দী হয়েছেন। এবং তার নেতৃত্বে তিনি চাইলে দলের অনেক বড় জায়গায় তিনি আসতে পারতেন, কিন্তু তিনি শুরু থেকেই তৃণমূল পর্যায়ে কাজ করেছেন, তৃণমূল নেতাকর্মীদের সাথে তিনি মিশেছেন, যার কারণে এই তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস আজকে আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ছবি নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তার ছবি গায়ে জড়িয়েছেন, অনেকে জাতীয় পতাকা হাতে রেখেছেন, অনেকে দলীয় পতাকা হাতে রেখেছেন। তারেক রহমানও কিন্তু এক মুহূর্তের জন্য তার হাত থামাচ্ছেন না, তিনি বারবার অভিবাদন দিয়েই যাচ্ছেন এবং তার উচ্ছ্বাস তিনি প্রকাশ করছেন। এবং তিনি হয়তো পারতেন সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়াতে, কিন্তু সেটি যেহেতু সম্ভব নয়, তারপরেও তিনি নিরাপত্তার বেষ্টনীর ভেতরেই থেকেই সাধারণ মানুষের কাছে তার এই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং নেতাকর্মীরা কিন্তু গেল ২ দিন ধরে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার প্রতিটা কদমে কদমে তারা দাঁড়িয়েছেন, লাইন ধরে দাঁড়িয়েছেন তারেক রহমানকে এক মুহূর্তের জন্য দেখার জন্য। ৩০০ ফিটের অবস্থা কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন পাখির চোখে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন।
পুরো ঢাকা শহর এবং বিশেষ করে 300 ফিটের অবস্থা, সাধারণ মানুষ যেখানে অবস্থান করছে তারেক রহমানকে এক মুহূর্ত দেখার জন্য, এবং মাঝখানে যে লেকটি গিয়েছে, লেকের দুই পাশে অর্থাৎ দুই পাশ ঘিরে মানুষ রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কি পরিমাণ, এবং স্টেজটিও কিন্তু এখন দেখা যাচ্ছে, এই স্টেজেই এই মঞ্চেই কিন্তু তিনি কথা বলবেন। বিশেষ করে এইখান থেকেই তিনি দিক নির্দেশনা দেবেন আগামী দিনে বিএনপি কি করবে, আগামী দিনে বাংলাদেশ কেমন হবে, আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি কি হবে, আগামী দিনে নির্বাচনে তার দলীয় কর্মসূচি কি হবে, নির্বাচনের সময় তিনি দেশকে কিভাবে দেখতে চান, যেই অভিযোগ তার দলের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগ বিশেষ করে চাঁদাবাজির অভিযোগ অনেকে করছেন, সেই জায়গা থেকে কিভাবে দলকে টেনে নেবেন, নিশ্চয়ই তিনি দিক নির্দেশনা দেবেন। সেই বিষয়টি আমরাও লক্ষ্য করব এবং আমরা আজকে সারাদিন ধরে আপনাদের কাছে রয়েছি তারেক রহমানের এই যাত্রা, এই বীরের বেশে দেশে ফেরা, এই রাজস্বিক প্রত্যাবর্তন। আপনারা দেখছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে বিমানবন্দরে এসে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং তারা তাকে বরণ করে নিয়েছেন। তারপর থেকে আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে তিনি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে এখন কিন্তু সেই 300 ফিটের উদ্দেশ্যে তার গাড়ি বহর কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি জানি যে আসলে যেহেতু আপনারা জানেন যে তারেক রহমানকে সংবর্ধনা দিতে অর্থাৎ তাকে বরণ করে নেওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু রাস্তায় ভিড় করছেন, যে কারণে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে রাস্তায় এত পরিমাণে লোক, যে ভিড় ঠেলে আসলে আসাটা কিছুটা সময় সাপেক্ষ, যে কারণে তারেক রহমানের গাড়ি কিন্তু ধীর গতিতে আগাচ্ছে। আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে তার গাড়ি কিন্তু আসলে প্রধান সড়কে চলে এসেছেন এবং আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন এবং সে কিন্তু এই মুহূর্তে যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি যে বাসটি তার জন্য প্রস্তুত করা হয়েছে অর্থাৎ মিনি বাস, সে বাসে করে কিন্তু তিনি আসছেন এবং আমরা দেখেছি যে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে নেতা কর্মীদেরকে সান্ত্বনা এবং সংবর্ধনা দিচ্ছেন এবং তিনি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরে আমরা দেখেছি যে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিপুল সংখ্যক সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তাকে আগে, সামনে এবং পিছনে তাকে কর্ডন করে আস্তে আস্তে তার গাড়ি বহর ধীর গতিতে এগোচ্ছে। এই মুহূর্তে তার গাড়ি বহর আমরা যতটুকু জেনেছি সেটি কিন্তু আর্মস পুলিশ ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে পার হয়ে সেখান থেকে আশকোনা হয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। এই মুহূর্তে তার গাড়ির বহর কিন্তু আস্তে ধীর গতিতে চলছে, কারণ বারবারই বলে রাখছি যে আসলে এত সমাগম হয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে, যেখানে সেনাবাহিনী সেই সাথে পুলিশ সদস্য, বিজিবি সকলে মিলে আসলে এই যে তার যে নেতা, তার যে কর্মীরা রয়েছে, নেতা কর্মী এবং তার দলের যে সমর্থক রয়েছেন তারা কিন্তু তাকে খুব কাছ থেকে দেখার জন্য তারা কিন্তু সড়কে ভিড় করেছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে কিন্তু আমরা দেখেছি যে লক্ষ লক্ষ নেতা কর্মী তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নানা স্লোগানে কিন্তু আসলে পুরো এলাকা প্রকম্পিত করে রেখেছেন। তারেক রহমান যখন এসেছেন কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে আসলে একটি গাড়ি বহর গিয়েছে, সেখানে আমরা ধারণা করছি যে জোবাইদা রহমান এবং তার মেয়ে তারা কিন্তু গিয়েছেন, কিন্তু তারেক রহমানকে বহন করা যেই গাড়ি বহরটি রয়েছে সেটি এখন পর্যন্ত আসলে আমরা এই মুহূর্তে কাওলাতে অবস্থান করছি, এখন পর্যন্ত আসেনি। যতটুকু আমরা জেনেছি যে তার গাড়ি বহরটি আশকোনার খুব কাছাকাছি চলে এসেছেন এবং সেই গাড়ি বহরই কিন্তু অবস্থান করছেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব থেকে শুরু করে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তার এই গাড়ি বহরে রয়েছেন এবং একই গাড়িতে বিএনপির নেতারাও রয়েছেন। একই গাড়িতে করে কিন্তু তারা এসছেন এবং একটি মিনি বাস করেই কিন্তু সে এসছেন। আপনারা জানেন যে আসলে তার নিরাপত্তার কথা মাথায় রেখে বুলেট প্রুফ যে গাড়িটি প্রস্তুত রাখা হয়েছিল তিনি কিন্তু সেটিতে না চড়ে কিন্তু সে মিনি বাসে করে কিন্তু আসছেন এবং তিনি জনগণের যে প্রতিনিধি অর্থাৎ জনগণের যে জনবান্ধব যে নেতা সেটির আরেকটি প্রমাণ তিনি কিন্তু দিয়েছেন, যাতে করে যারা তার নেতাকর্মী এবং যারা সমর্থক এবং যারা তাকে ভালোবাসেন তারা যাতে তাকে একটু দেখতে পারেন এবং তিনিও যাতে এই নেতা কর্মীদেরকে দেখতে পারেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন, সে কারণেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যেটি আমরা জেনেছি যে আসলে তিনি সব সময় চেয়েছেন তৃণমূল নেতা পর্যায়ের নেতা কর্মীদের সাথে মিশে গিয়ে একটি সুন্দর একটি রাজনীতি উপহার দেওয়ার জন্য, যেটি কিন্তু তিনি শুরু করেছিলেন 1-11-এর আগে। যেটি আমরা দেখেছি যে তিনি একদম তৃণমূল নেতাকে ফোন দিয়ে এবং তৃণমূলে বিএনপিকে সংগঠিত করার জন্য যে প্রক্রিয়াটা তিনি হাতে নিয়েছেন আমরা দেখেছি। তারপরে নানাভাবে তাকে এই রাজনীতি থেকে দূরে সরানোর যে পরিকল্পনা সেটি কিন্তু শুরু হয়েছে এবং বাস্তবায়নও হয়েছিল, যে কারণে দীর্ঘ 17 বছর ধরে তিনি কিন্তু প্রবাস জীবন যাপন করতে হয়েছে, শারীরিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। সবকিছুর অবসান ঘটিয়ে তিনি সে জনগণের নেতা, তিনি কিন্তু আজ বাংলার মাটিতে এসেছেন এবং লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক এবং বাংলার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। ভালোবাসায় তিনি তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য, তাকে বরণ করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, তাকে বাংলার রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এই মানুষের যেই উপস্থিতি সেটি কিন্তু প্রমাণ করে যে তারেক রহমান দীর্ঘ 17 বছরের বেশি সময় প্রবাসে থাকলেও আসলে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ছিল। তার প্রতিধ্বনি আমরা কিন্তু দেখেছি, যেখানে যে স্লোগান হয়েছে, যে স্লোগান দিয়েছে, তাকে বরণ করার জন্য মানুষের মধ্যে যেই আকুতি দেখেছি, মানুষের মধ্যে যে আহাজারি দেখেছি, মানুষের মধ্যে যে ভালোবাসা দেখেছি, মানুষের মধ্যে যে উৎসাহ উৎকণ্ঠা দেখেছি, সেটি কিন্তু প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থাকলেও আসলে বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীর অন্তরে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। তারা বলেন, তারা যেটি বলছেন যে আসলে তারা জিয়ার আদর্শকে তারা লালন করেন এবং এই যে দীর্ঘ 17 বছরের যে বিএনপির যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের যিনি ফুয়েলের ভূমিকা পালন করেছে, যিনি পিছন থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে রাজপথে নামিয়েছেন, তিনি হলেন সে তারেক রহমান। এবং নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করেছেন, আজকে যে বাংলাদেশের 18 কোটি মানুষ উপভোগ করছেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র, সেই বৈষম্যহীন ফ্যাসিস্ট মুক্ত যে রাষ্ট্র বিনির্মাণ হয়েছে, তার পেছনেও থেকে যে কারিগর কাজ করেছেন তিনিও সেই তারেক রহমান। তার নেতাকর্মীরা বলছেন যে সেই তারেক রহমানের উৎসাহ, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছেন নেতাকর্মীরা, রাজপথে নেমেছেন এবং জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র একজন ব্যক্তির উৎসাহ উদ্দীপনায়। তিনি ছিলেন সেই তারেক রহমান। তাকে খুব কাছ থেকে দেখা, তাকে খুব কাছে থেকে তাকে বরণ করা, তাকে কাছ থেকে তাকে একটি হাত নাড়িয়ে তাকে স্বাগত জানানো, সেই জন্যই কিন্তু আসলে এই দীর্ঘ কষ্ট, দীর্ঘ পথ মারিয়ে তাদের এই ঢাকা শহরে আসা এবং দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু সেই কাজটি করার চেষ্টা করছেন এবং করার জন্যই কিন্তু তারা এসেছেন। আপনি জানেন যে বিএনপি নেতা কর্মীরা যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে তারা চান যে একটি বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবেন তারেক রহমান, সেই প্রত্যাশা তারা করছেন। এবং তারা বলছেন যে তারেক রহমান আজকে যেই সংক্ষিপ্ত সমাবেশে তিনি যে বক্তব্য দিবেন, যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য তারা সাথে নিয়ে তারা এলাকায় যাবেন এবং আগামী নির্বাচনে কিভাবে তারা কাজ করবেন এবং এই উৎসাহ নিয়ে তারা কিন্তু
তারা কাজ করবেন এবং তার এলাকায় ফিরে যাবেন এবং এলাকায় গিয়ে মানুষের জন্য কাজ করবেন। তারা বারবার বলার চেষ্টা করেছেন বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, একটি সুন্দর সুন্দর সার্বভৌম বাংলাদেশ। সে বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান, এমন কিন্তু আশা এখানে যারা এসেছেন নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা কিন্তু তাই বলছেন। আমরা যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের যে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহর ইতিমধ্যেই কিন্তু আশকোনার কাছে চলে এসেছেন, যে কারণে বিলম্বিত হচ্ছে। কারণ আপনারা জানেন যে আসলে এত নেতা কর্মীদের ভালোবাসা, এত নেতা কর্মীদের উপস্থিতি, যেটি আসলে চাইলেও তিনি খুব দ্রুত চলে যাবেন সমাবেশস্থলে, সেটি তিনি পারবেন না। কারণ তিনি বারবারই বলেছেন, আমরা যেটি দেখেছি বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়েও আমরা যেটি দেখেছি, যে তিনি বারবারই বলেছেন তিনি নেতা কর্মীদেরকে তার নিজের মনে করেন এবং তিনি নিজের নেতা কর্মীদেরকে, দলের নেতা কর্মীদেরকে নিজের মতো করে মনে করেন, যে কারণে তাকে বারবারই বলা হয় মা ও মাটি এবং মানুষের নেতা তাকে বলা হয়। এবং আপনারা যেটি জানিয়ে রাখি যে তিনি দীর্ঘ প্রায় 17 বছর প্রবাস জীবন কাটিয়ে আজকে কিন্তু মুক্ত বাতাসে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি এখন এখান থেকে কিন্তু তিনি সে 300 ফিটে তাকে যে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, সে মঞ্চে তিনি যাবেন, সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সেখান থেকে দীর্ঘদিন ধরে জানেন যে তার মা অসুস্থ রয়েছেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। জননেত্রী শেখ খালেদা জিয়া তাকে দেখার জন্য তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে তার পাশে তিনি কিছু সময় অবস্থান করবেন, তার চিকিৎসার খোঁজ খবর নেবেন এবং সেখান থেকে তিনি কিন্তু গুলশানে তার যে বাসভবন রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে তার 3 দিনের যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। যে কর্মসূচির মধ্যে বলা হয়েছে তিনি আজ এখান থেকে 2টি কর্মসূচি পালন করবেন, একটি সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দিবেন, তারপরে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখান থেকে তিনি তার বাসভবনে যাবেন গুলশানে। আবার আগামীকালকে অর্থাৎ শুক্রবারে যে প্রোগ্রাম, শুক্রবারে আমরা যেটি যে আসলে বাদ জুমা, তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। তার পরের দিনই কিন্তু আমরা শনিবার যেটি তার কর্মসূচি রয়েছে, তিনি ভোটার হতে নির্বাচন কমিশনে যাবেন এবং জুলাই যুদ্ধে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন। সেই সাথে জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাদির কবর জিয়ারত তিনি করবেন। এরই মধ্য দিয়েই কিন্তু আসলে তিনি বাংলাদেশের তার যে কর্মসূচি অর্থাৎ 3 দিনের কর্মসূচি ইতিমধ্যে করা হয়েছে। আমরা যেটি দেখছি যে আসলে তারেক রহমানের এই আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু জানিয়ে রাখি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে তার গাড়িবহর এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ সেনা সদস্যরা কিন্তু পর্যাপ্ত সেনা সদস্যরা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা শুধু তার গাড়ির আশেপাশেই নয়, পুরো সড়ক জুড়ে তারা কিন্তু অবস্থান তারা করেছেন। পুলিশের পাশাপাশি আমরা দেখেছি বিজিবি সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা যাতে বিঘ্নিত ঘটতে না পারে সে লক্ষ্যে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে জুম করে যদি দেখাতে চাই যে আসলে মানুষের যে আসলে ভিড়, যে নেতা কর্মীদের যে ভিড়, সেটি কিন্তু আসলে বলাই বাহুল্য যে আসলে তার এই গাড়িবহর সমাবেশ স্থলে যেতে কত সময় লাগবে সেটি আসলে এখনো বলা সম্ভব না। কারণ নেতা কর্মীদের এই ভিড় ঠেলে তার যেতে কিছুটা সময় ব্যয় হবে। কারণ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা বারবার রাস্তাটাকে একটু প্রশস্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু এই যে উৎসুক এবং এই যে তারেক রহমান প্রেমিক যেই তার নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে সেটি করা কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। তবে আমরা যেটি জানি যে আসলে তার যে গাড়িবহর সেটি কিন্তু ধীর গতিতে সেই 300 ফিটে তার যেই সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেই দিকেই কিন্তু আসলে ধীর গতিতে আগাচ্ছে। এর মধ্যে আমরা
দেখেছি যে পুরো এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে পুরো সড়ক জুড়েই কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে ঠিক বনানী এবং ওদিকে 300 ফিট পর্যন্ত 300 ফিটের যে সড়কটি রয়েছে পুরো সড়ক কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একই সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বসুন্ধরা এবং তার অপর পাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। যেটি এই নেতাকর্মীরা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা বলছেন যে আসলে 17 বছর তারেক রহমানকে কাছ থেকে দেখার যে একটি আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা তারা কোনোভাবেই আসলে প্রশমিত করতে পারেনি, যে কারণে কিন্তু তারা ছুটে এসেছেন। আপনারা জানেন যে আসলে বৈরী আবহাওয়া চলছে, অর্থাৎ প্রচন্ড শীত এবং কুয়াশার মধ্যে দীর্ঘ পথ মারিয়ে কিন্তু এই নেতাকর্মীরা এসেছেন খুব কাছ থেকে তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষা শেষ করে প্রায় 17 বছরেরও বেশি সময় পরে তিনি কিন্তু বাংলার মাটিতে মুক্ত বাতাসে তিনি এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেটি বলছিলাম যে আসলে তারেক রহমানকে আমরা যেটি দেখেছি যে আসলে তিনি যে তৃণমূলের নেতা সেটি কিন্তু তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন আগে থেকে, যখন তিনি বাংলাদেশে যখন রাজনীতি পুরোদমে অর্থাৎ রাজনীতিতে তিনি মনোনিবেশ করেন তারপর থেকে আমরা দেখেছি যে তৃণমূল নেতাকর্মীদেরকে ফোন দিয়ে তাদেরকে সংগঠিত করার যে কাজটি তিনি কিন্তু সেটি শুরু করেছিলেন। এবং তিনি যখন প্রবাসে ছিলেন তখন আমরা দেখেছি যে একদম তৃণমূল নেতাকর্মীদেরকে ফোন দিয়ে তিনি এই দলকে সংগঠিত করেছেন। এবং এই যে দীর্ঘ 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে তিনি কিন্তু সক্রিয়ভাবে নেতাকর্মীদেরকে সক্রিয় রেখেছেন, উজ্জীবিত রেখেছেন। তারই ফলশ্রুতিতে কিন্তু এই যে 24-এর যে অভ্যুত্থান সেটি কিন্তু ঘটেছে। একদিকে ছাত্র জনতা, সেই সাথে বিএনপির যে নেতাকর্মীদের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অবদান ছিল, যে কারণে আজকে এই স্বাধীন সার্বভৌম এবং এই সুন্দর একটি ফ্যাসিস্ট মুক্ত একটি পরিবেশে সাধারণ মানুষ সবাই বসবাস করতে সক্ষম হচ্ছেন, এমনটি কিন্তু দাবি করছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন। এখানে যারা এসেছেন অনেকেই আমরা কথা বলেছি যারা আসলে বিএনপি দলের কোনো কর্মী নয়, তারা কিন্তু বিএনপিকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, সে কারণেই কিন্তু তারা কিন্তু এসেছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা বলছেন যে আসলে যারা দীর্ঘ 17 বছরে তারেক রহমানকে দেখেন নাই, কারণ যাদের বয়স আজকে 17-18 তারা কিন্তু তারেক রহমানকে দেখেন নাই, তারা ভার্চুয়ালি দেখেছেন, যে কারণে তাদের মধ্যেও এরকম একটা উৎসাহ, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার। সে কারণেই আমরা দেখেছি যে অনেক কিশোর, অনেক যুবক তারা কিন্তু এসেছেন, অনেক বৃদ্ধ এসেছেন, যারা বলছেন যে আসলে যারা জিয়াউর রহমানের আদর্শ, জিয়াউর রহমানের রাজনীতি করেছেন, পরবর্তীতে খালেদা জিয়ার রাজনীতি করেছেন, তারাই কিন্তু আসলে আজকে তারেক রহমানের হাত ধরেই কিন্তু রাজনীতিতে সামনের দিকে সম্মুখ সারিতে এগিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা যেটি দেখছি যে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু ধীর গতিতে এগিয়ে চলছে। এই মুহূর্তে বিমানবন্দর পার হয়ে অর্থাৎ আশকোনা পার হয়ে সামনের দিকে কাওলার দিকে কিন্তু ধীর গতিতে আসতে শুরু করেছে। এবং তার আগমনের যখন দূর থেকে একটু অনুভব করছেন তখনই কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি। স্লোগানে মুখরিত হচ্ছে, তারা তার নেতাকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমানের গাড়িবহর বিমানবন্দর এরিয়া, বিমানবন্দর থেকে কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, তবে যে পরিমাণে নেতা কর্মীরা রয়েছে রাস্তার মধ্যে এবং বাংলাদেশের পতাকা, দলীয় পতাকা, সেই সাথে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, সে কারণে একটু বেগ পেতে হবে আমাদেরকে। তারপর চেষ্টা করছি আসলে তারেক রহমানের গাড়ি বহরটি এবং যেই নেতাকর্মী এবং সমর্থকদের যেই উল্লাস, সমর্থকদের যেই অবস্থা সেটি একটু দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করছি যে আসলে
তারেক রহমানের বহন করা যে গাড়ি বহর সেটি কিন্তু অনেকটাই ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছে, কারণ পুরো রাস্তা জুড়েই কিন্তু আসলে সমর্থক এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। যেটি বলছিলাম যে আসলে সাধারণ যেই নেতাকর্মীদের সাথে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে যেটি কথা বলে আমরা জেনেছি, তারা কিন্তু বলছেন যে তারেক রহমানকে তারা কিন্তু আসলে গত 17 বছরে তারা দেখেননি, যে কারণে তারাও চান, তাদেরও একটি প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন রাজনীতিতে একটি আমূল পরিবর্তন তিনি আনবেন এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চান এখানকে যারা সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ রয়েছেন তারাও বলছেন, কারণ তারা চান যে তারেক রহমান গত 17 বছর একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের যিনি স্বপ্ন দেখিয়েছেন তার নেতৃত্বে মানুষ আস্থা রাখবেন, এমন কিন্তু আমরা অনেকের সাথে কথা বলছি, তারা কিন্তু সেটাই কিন্তু বলছেন। এখানকার যারা অর্থাৎ যারা আশেপাশের এলাকা রয়েছে তারাও কিন্তু এসেছেন, অনেক নারীরা এসেছেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে আসলে তরুণ নেতৃত্ব এবং তারেক রহমানের যেই নতুন নেতৃত্ব এবং তারেক রহমানের যেই প্রজ্ঞা, রাজনীতিতে তার যে প্রজ্ঞা এবং তার যেই বাস্তবসম্মত যে বিষয়গুলো তিনি এই গত 17 বছরে মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলোতে কিন্তু তারা আস্থার জায়গাটা তারা তৈরি করতে চান। এই মুহূর্তে আমরা যদি কেউ দেখাতে চাই যে তারেক রহমানের গাড়ি বহর সামনের দিকে আসার চেষ্টা করছেন এবং তিনি আমরা যেটি দেখেছি যে তিনি যখন বেরিয়েছেন, তিনি বের হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে তিনি সেই মিনি যে বাসে চড়ে এসেছেন, সেই বাসে তিনি দাঁড়িয়ে নেতাকর্মীদের কিন্তু হাত নেড়ে সংবর্ধনা দিচ্ছেন, নেতাকর্মীদের হাত নেড়ে কিন্তু স্বাগত জানাচ্ছেন, নেতাকর্মীদের কাছে কিন্তু তিনি হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটিতে কিন্তু আসলে নেতাকর্মীরাও সন্তুষ্ট হচ্ছেন, তারাও যেটি বলছেন যে আদর্শ নেতা এমনই হওয়া উচিত যিনি কর্মী বান্ধব হবে এবং নেতাকর্মীদের জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেই অবস্থায় কিন্তু আমরা দেখেছি তারেক রহমান যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তখন তিনি কিন্তু তার জন্য যেই বুলেট প্রুফ গাড়ি রাখা হয়েছিল তিনি কিন্তু সেই গাড়িতে না উঠে তিনি কিন্তু মিনি বাসে চড়েছেন এবং মিনি বাসে চড়ে সেখানে কিন্তু সামনে দাঁড়িয়ে নেতা কর্মীদের হাত নেড়ে কিন্তু তিনি সংবর্ধনা এবং স্বাগত তিনি জানিয়েছেন। সেই সাথে আমরা দেখছি যে গাড়ি বহর কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই জুম করে, ফ্লাইওভারের থেকে আমরা দেখছি যে আসলে তার গাড়ি বহরের সামনে এগোচ্ছে এবং পিছনে পিছনে নেতা কর্মীদেরও কিন্তু ঢল নামছে। আমরা যদি একটু ক্যামেরার চোখে একটু দেখাতে চাই যে তারেক রহমানকে বহন করা যে গাড়ি বহর সেটি আশকোনা হয়ে অর্থাৎ সামনের দিকে আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছে এবং তার পিছনে যে সমস্ত নেতা কর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দর থেকে শুরু করে উত্তর এলাকায় অবস্থান করছিলেন তারাও। তোহিন, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন তারেক রহমান ঠিক আশকোনা এর মধ্যে পার হয়েছেন, আমরাও দেখতে পাচ্ছি আশকোনা পার হয়ে তিনি কিন্তু খিলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই রোডের সাধারণ মানুষ কিন্তু সেই রোডে প্রত্যেকটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছেন এবং সেই দাঁড়িয়ে থাকা কিন্তু দীর্ঘদিনের এবং এটি কিন্তু আজকের এই দাঁড়িয়ে থাকা না, এই অপেক্ষা কিন্তু দীর্ঘদিনের। বিশেষ করে 17 বছর পর তিনি এসেছেন, এই নেতাকর্মীদের তার জন্য অপেক্ষা কিন্তু 17 বছরের। আমরা এই স্লোগান শুনেছি যে তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এবং তিনি কিন্তু সেই বীরের বেশে এখানে এসেছেন এবং সেই স্লোগানই এখন আজকেও প্রকম্পিত হচ্ছে, বিশেষ করে 300 ফিটের মাঠ, কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি আশকোনা থেকে এই গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে এবং এই গাড়ি বহরটি খিলক্ষেতের দিকে এগোচ্ছে এবং তার পেছনে পেছনে নেতাকর্মীরা আছে এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। বিশেষ করে আর্মিদের একটি বড় টিম সেখানে রয়েছে, সামনে পুলিশ রয়েছে, তার সামনে র্যাব এবং বিজিবিও রয়েছে। তার মানে একটি নিরাপত্তার চাদরে
রাখা হয়েছে, কারণ এক ধরনের নিরাপত্তার বিষয় থাকে, কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকবে। তার বাইরে মানুষের উচ্ছ্বাস এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস তো আসলে থামানো যায় না, সেই জন্য আসলে এই এই উদ্যোগ নিয়েছে। এটি আসলে অন্তর্বর্তী সরকার বেশ ভালো উদ্যোগ নিয়েছে, বিশেষ করে এমন 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 জনস্রোত ঠেকানো এবং সেখানে নিরাপদ রাখাও একটি বিষয় রয়েছে। আমরা অন্যান্য ফ্রেমে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখনো দাঁড়িয়ে আছে বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে, এবং তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। এবং 300 ফিটের মাঠটিও আমরা লক্ষ্য করছি, 300 ফিটের মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখনো অবস্থান করছেন, এবং একই সাথে এগিয়ে আসছেন তারেক রহমানের গাড়ি। সেই গাড়ির পেছনে, সেই গাড়ির বহরের পেছনে গাড়ি বহর কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি হেঁটে হেঁটেই আর্মির এবং নিরাপত্তার বাহিনী কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। তার মানে গাড়ি খুব দ্রুত গতিতে চলতে পারছে না। সেই গতিতে 300 ফিটে যেতে আরো কতক্ষণ লাগবে সেটি কিন্তু দেখার বিষয়। রাস্তার দুপাশে জনসমুদ্র, রাস্তার দুপাশে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, তারেক রহমানকে হাত মেরে তারাও শুভেচ্ছা জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম তারেক রহমানের জন্য কিন্তু একটি আলাদা গাড়ি রাখা হয়েছে, যেটি বুলেট প্রুফ। সেখানে না গিয়ে তিনি একটি মিনি বাসে উঠেছেন। সেই মিনি বাসের একেবারে সামনে তিনি হাত নেড়ে এই শুভেচ্ছা কিন্তু তিনি জানাচ্ছিলেন। জানানোর পাশাপাশি তিনিও এগিয়ে চলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল গাড়ি বহর, এবং এর পেছনে মনে হয় সাধারণ মানুষের গাড়িও রয়েছে, কারণ এবং সাধারণ মানুষ রাস্তার দুপাশে যেভাবে দাঁড়িয়ে আছেন, এবং ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি মানুষ হেঁটে হেঁটে সামনে যাওয়ার চেষ্টা করছেন। যারা ব্রিজের উপরে দাঁড়িয়েছেন তাকে দেখার জন্য তারা কিন্তু হেঁটে হেঁটে এই পথ পাড়ি দিচ্ছেন, এবং এই সাধারণ মানুষ রাস্তার দুপাশ থেকে কিন্তু তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে তারাও 300 ফিটের উদ্দেশ্যে রওনা করেছেন। সেই ক্ষেত্রে একটি বিশাল বিশাল মানুষের জনসমুদ্র এই ঢাকা শহরে তৈরি হয়েছে, এবং এই জনসমুদ্র যদি আজকে ঢাকার ভেতরে, বিশেষ করে 300 ফিটের যে জনসমুদ্র তৈরি হয়েছে ঢাকার ভেতরে তৈরি করা হলে আজকে ঢাকা কিন্তু কলাপস করতে পারতো। সেই জায়গা থেকে 300 ফিটে করার কারণে, বিশেষ করে ঢাকার বাইরে পূর্বাঞ্চলের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই কারণে কিন্তু বড় কোনো যানজট এবং বড় কোনো প্রভাব কিন্তু শহরের ভেতরে আজকে পড়ছে না। আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মীরা চারপাশে অবস্থান করছে, এবং গাড়িটি ঠিক খিলখাতের কাছাকাছি এখন রয়েছে, কারণ পাশেই দেখতে পাচ্ছি যে লামেরিডিয়ান ক্রস করে এটি আসলে ঠিক খিলখাতের কাছেই এখন রয়েছে। এবং মানুষের যে অবস্থা দেখতে পাচ্ছি, কারণ এখানেই যে অবস্থা 300 ফিটে আমরা জানি যে আরো বেশি অবস্থা রয়েছে, এবং এখানে গাড়ি বহরের সামনেই রয়েছে লাল সবুজের সেই ধানের শীষ, এবং পতাকা, বিএনপির যে পতাকা রয়েছে তার সেই খচিত গাড়ি, এবং তার পেছনে রয়েছে একটি সিএসএফ এর গাড়ি, এবং তার পেছনে আমরা অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিডিআর গাড়ি রয়েছে সেখানে, এবং সেখানে তার পরিবারের গাড়ি। আমরা শুনতে পাচ্ছিলাম তুহিন বলছিল পরিবারের গাড়ি আগেই চলে গেছে, বিশেষ করে পরিবারের মধ্যে তার সহধর্মিনী জোবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান ছিলেন, তারা কিন্তু নিশ্চয়ই আগেই চলে গেছেন, কারণ এই জনসমুদ্রের সাথে নিশ্চয়ই তারা থাকবেন না, এবং তারা কিন্তু সেখানে হাসপাতাল অথবা বাসায় আগেই পৌঁছেছেন। তারেক রহমানের এই যাত্রা বেশ খানিকটা ধীর গতি আমরা লক্ষ্য করছি, কারণ মানুষের কারণে খুব দ্রুত গতিতে এগোতে পারছে না। তুহিন যেমনটি বলছিলেন, সেখানে আসলে চেষ্টা করা হচ্ছে ফাঁকা জায়গা তৈরি করার জন্য, বিশেষ করে এই গাড়িগুলো চলার জন্য, কিন্তু তারপরেও মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেটি কিন্তু ঠেকানো মুশকিল হয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু ফলে 300 ফিটে যেতে আমার মনে হয় এখন থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, কারণ গাড়ি কিন্তু খুব দ্রুত গতিতে এগোতে পারছে না। যেহেতু দ্রুত গতিতে এগোতে পারছে না, সেক্ষেত্রে মানুষ যেতেও সময় লাগবে, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কি ধরনের মানুষের সমাগম রয়েছে। এটি এয়ারপোর্ট থেকে এই জনসমাগম কিন্তু 300 ফিটে গিয়ে থেকেছে।
নির্বাচনে তার দলীয় কর্মসূচি কি হবে সেই বিষয়ে কিন্তু তিনি আজকে দিক নির্দেশনা দেবেন এবং সেটি জানানোর জন্যই কিন্তু দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ তিনি কোন পথে নিতে চান সেই ধারণা কিন্তু তিনি 31 দফার মাধ্যমে আগেই দিয়েছেন। একটু তারেক রহমানের যে রাজনৈতিক সংগ্রাম এবং পরিক্রমা সেটি একটু আপনাদের আবারও জানাচ্ছি। তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর কিন্তু তার জন্ম হয়েছে। তার শৈশব এবং কৈশোর কেটেছে ঢাকায়। স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ের এক উত্তাল সময়ের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। দেশের নানা রাজনৈতিক উত্থান পতনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে তার মা এবং প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো সহ আটক হন তিনি। ফলে তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কনিষ্ঠ রাজনৈতিক বন্দী। তার শিক্ষা জীবন বাবার কর্মসূত্রে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তার পড়াশোনা করা হয়েছে। বিশেষ করে তারেক রহমান স্বাধীনতার পরে তার শিক্ষা জীবন শুরু করেছেন BF শাইন কলেজে এবং এরপরে সেন্ট জোসেফ কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং সবশেষ ঢাকা রেসিডেন্ট মডেল কলেজে তিনি মাধ্যমিক শেষ করেছেন এবং উচ্চ মাধ্যমিকের জন্য তিনি ভর্তি হয়েছেন আদমজী ক্যান্টনমেন্টে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তিনি ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ও জনসম্পৃক্ত কাজে প্রাথমিকভাবে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। পড়াশোনার সময় তিনি সক্রেটিস, প্লুটো, অ্যারিস্টটল, হবস, রক, রুশো, ভলতেরিয়া এবং কার্ল মার্কসের মতো মহান দার্শনিকদের চিন্তাধারার সঙ্গে পরিচিত হন এবং তার রাজনৈতিক দর্শনের সমৃদ্ধ করেন। 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের আগে তারেক রহমান গৃহবন্দিত্ব এড়িয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের বক্তব্য দেন। এটা ছিল তার জনসম্মুখে প্রথম রাজনৈতিক বক্তব্য। গণমাধ্যমের কাছে তিনি তুলে ধরেন কিভাবে নিরাপত্তা সংস্থাগুলো একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন দমন নিপীড়ন করছেন সেই বিষয়টি তিনি তুলে ধরেন। এরপরই জেনারেল HM এরশাদ স্বৈরাচার সরকার তার কণ্ঠ রোধ করতে চেষ্টা করে এবং তাকে এবং তার মাকে তার মা বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী করেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর সরাসরি দলের হয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে সক্রিয় হন। 1991 সালে নির্বাচনের আগে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নেন। ওই নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি দলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি বগুড়ার তৃণমূল থেকে নেতা নির্বাচনের উদ্যোগ নেন। 1993 সালে বগুড়া জেলা ইউনিটে একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। এই সফল উদ্যোগের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতা নির্বাচনের উৎসাহিত করেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে গণতন্ত্র চর্চা ছিল রাজনীতির শুরু থেকেই। তারেক রহমান দলীয় প্রধানের সন্তান হয়েও তারেক রহমান কিন্তু সরকারি কোনো পদ বা সংসদ সদস্য হওয়ার মোহ দেখাননি, বরং তিনি পূর্ণ মনোযোগ দিয়েছেন সারা দেশ থেকে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার দিকে। এই সাংগঠনিক দক্ষতা স্বীকৃতিস্বরূপ 2002 সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন। এই দায়িত্ব থেকে তিনি দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সম্মেলনের আয়োজন করেন যেখানে সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ পান। এই সময় তিনি সাধারণ মানুষের পাঠানো 18,000 চিঠির উত্তর দেন। এই জনসম্পৃক্ততার পথ ধরেই তিনি কৃষকের ভর্তুকি, বয়স্ক ভাতা, পরিবেশ রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে বৃত্তি চালু সহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তার ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা জানি 1994 সালে তিনি চিকিৎসক জোবাইদা রহমানকে বিয়ে করেন। জোবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং 2 বারের মন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুবুল আলী খানের কন্যা। ডাক্তার জোবাইদা রহমান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। এই দম্পতির একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তৎকালীন সেনা সমর্থিত, বিশেষ করে 2007 সালের কথা বলছি, তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 7 মার্চ কোনো আগাম অভিযোগ বা নোটিশ ছাড়াই তারেক রহমানকে আটক করেন। 18 মাস বন্দী জীবনে তিনি পুলিশ রিমান্ডে ভয়াবহ নির্যাতন এবং অমানবিক আচরণের শিকার হন। 2008 সালের 3 সেপ্টেম্বর ঢাকার তৎকালীন পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান। তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে তিনি উন্নত চিকিৎসার জন্য 1 সপ্তাহ পর
বিদেশ চলে যান, বিশেষ করে যেখানে তিনি গিয়েছেন লন্ডনে চলে গিয়েছেন। এবং আমরা জানি যে এই লন্ডনে যাওয়ার দীর্ঘ 17 বছর কিন্তু তিনি বসে থাকেননি। তিনি সেখান থেকেই তার দলকে দিক নির্দেশনা দিয়ে আসছিলেন, তার দলকে রাজনৈতিকভাবে বিভিন্ন পথ পরিক্রমা তিনি বলছিলেন। এবং এই আন্দোলনের যাত্রা বিশেষ করে আমরা জানি যে 2024 সালে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়, সেখানে কিন্তু তার ভূমিকা ছিল সর্বাগ্রে, কারণ তিনি এই 17 বছর তার দলকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, এবং যার ফলেই 17 বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছেন। তার দিক নির্দেশনায় 24 জুলাইয়ের অভ্যুত্থানের প্রতিটি আন্দোলন বিএনপি ও নেতাকর্মীদের রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের পতন হয়। ওই বছরের 5ই আগস্ট রক্তাক্ত রাজপথের উত্তাল জনস্রোতের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, এবং এভাবেই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে বেগম জিয়ার ভিশন 2030-এর আলোকে তিনি 2023 সালে বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামো কেমন হবে তার রূপরেখা দিয়ে 31 দফার প্রস্তাবনা করেছেন। সেই 31 দফার মধ্যে আমরা জানি যে উল্লেখযোগ্য রয়েছে, এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, সাংবিধানিক ভারসাম্য এবং প্রধানমন্ত্রীর মেয়াদকালের নির্ধারণ সহ মানবাধিকার সুরক্ষা, বেকার ভাতা, পরিবেশ বান্ধব নীতি এবং ব্রিটিশ মডেলের আধুনিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালুর বিষয়েও তিনি অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ 31 দফা তিনি জাতিকে উপহার দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি নির্বাচিত হলে এই 31 দফা বাস্তবায়ন করবে, এবং সেটি দেখার জন্যই কিন্তু আজকে এই লক্ষ লক্ষ মানুষের ভিড় এই ঢাকার শহর জুড়ে। আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপরে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, শুধু সাধারণ মানুষ কিন্তু নিচে নেই, এবং তারা কিন্তু হাত নেড়ে যদিও দেখা যাচ্ছে না, তারপরও তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন এই 300 ফিটের ময়দানে, 300 ফিটে তাকে একটু দেখার জন্য, তার নেতৃত্বের দিক নির্দেশনা শোনার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেমনটি বলছিলাম, তার 31 দফা তিনি বলেছেন। আমরা একটু দেখে নেই 31 দফার মধ্যে তিনি কোন কোন দফা দিয়েছেন। তিনি বলেছেন, প্রথম দফায় প্রতিহিংসা প্রতিরোধ রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে একটি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। তিনি 2 নম্বরে বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার প্রত্যাবর্তন করতে হবে। তিনি 3 নম্বরে বলেছেন, সরকার, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সুসমন্বয় করতে হবে। তিনি 4 নম্বরে বলেছেন, পরপর 2 টার্মের অতিরিক্ত কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না। আবারও বলছি, তিনি 4 নম্বরে বলেছেন, পরপরের 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না। এবং তিনি 5 নম্বরে বলেছেন, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে একটি বিশিষ্ট নাগরিক, প্রথিতযশার শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। এবং আস্থা ভোট 6 নম্বরে তিনি বলেছেন, আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয়ে ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন। 7 নম্বরে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশেষজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হবে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে। ইভিএম নয়, সব কেন্দ্রে
পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে বলেও তিনি জানিয়েছেন। ৮ নম্বরে তিনি বলেছেন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিশ্বাসযোগ্যতা পুনঃস্থাপন করতে হবে লক্ষ্যে এইসব প্রতিষ্ঠানের আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপোর্ট এসব প্রতিষ্ঠার সাংবিধানিক এবং গুরুত্ব পদে নিয়োগ দেওয়া হবে। এবং তিনি ৯ নম্বরে বলেছেন, বাংলাদেশের সংবিধান এবং মাজদার হোসেনের মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। ১০ নম্বরে তিনি বলেছেন, দেশের উদ্বুদ্ধ পরিষেবা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করা হবে এবং সেই প্রশাসন সংস্কার পুনর্গঠন করা হবে, যেখানে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বেসামরিক এবং সামরিক প্রশাসনে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ প্রশাসনকে ঢেলে সাজানোর কথা তিনি বলেছেন। তিনি বলেছেন ১১ নম্বরে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ অভিজ্ঞদের সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের সমন্বয় একটি মিডিয়া কমিশন করা হবে। তিনি দুর্নীতির ক্ষেত্রে বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। গত ১.৫ দশক দেশব্যাপী সংগঠিত অর্থ পাচার দুর্নীতির অনুসন্ধান করা হবে এবং শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং শ্বেতপত্র চিহ্নিত করে ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথাও কিন্তু তিনি বলেছেন। ১৩ নম্বরে তিনি বলেছেন, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ এবং মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক, নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। ১৪ নম্বরে তিনি বলেছেন, অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে এবং অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা তিনি বলেছেন। ১৫ নম্বরে তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন এবং তিনি ধর্মীয় স্বাধীনতা কিন্তু বলেছেন। ১৬ নম্বরে তিনি বলেছেন, মুদ্রাস্ফীতির আলোকে জি আমরা শুনছিলাম তিনি আসলে ৩১ দফায় কি বলছিলেন, কিন্তু এর মধ্যে আমাদের এক সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, জনাব ফখরুল ইসলাম। আপনার কাছে আসতে চাই। ফখরুল ইসলাম, আসলে কি দেখছেন, কি অবস্থা সাধারণ মানুষের মধ্যে? আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে তার বিমানটি এবং সেখান থেকে তিনি বেরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি প্রায় ৪৫ মিনিটের বেশি সময় সেখানে তার দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী সকলের সঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সেখানে তিনি সকলের সঙ্গে কোলাকুলি করেন, জড়িয়ে ধরেন তাকে তার নেতাকর্মীরা এবং সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে এখন তিনি একেবারে ৩০০ ফিটের কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন ৩০০ ফিট সড়কটিতে। এবং আপনি জানেন এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী পুরো ৩০০ ফিট সড়কে অবস্থান করছেন। গত ২ দিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসলেন গত ১৭ বছর পর, লন্ডনে নির্বাসিত জীবন অতিবাহিত করার পর দীর্ঘ ১৭ বছর পর তিনি লন্ডন থেকে তিনি বাংলাদেশে এসে পৌঁছালেন এবং তার প্রিয় শহর ঢাকাতে এসে পৌঁছালেন। তিনি এখানে লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী তারা অপেক্ষা করছেন ৩০০ ফিটের কুড়িল থেকে বালু ব্রিজ পর্যন্ত এবং একটি মঞ্চ রয়েছে মাঝামাঝি জায়গা এবং সেখানে তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দেবেন। একটি বাসে করে তিনি নিরাপত্তা বেষ্টিত অবস্থায় তিনি এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটের সড়কের দিকে এগিয়ে আসছেন, ধীরে ধীরে এগিয়ে আসছেন। অসংখ্য মানুষের ভিড়, সে ভিড় ঠেলে তিনি সেই ৩০০ ফিট সড়কের দিকে, সেই মূল মঞ্চের দিকে তিনি এগিয়ে আসছেন যেখানটিতে তিনি ভাষণ দেবেন এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের এই অপেক্ষা গত ১৭ বছরের অপেক্ষা, প্রিয় নেতাকে একবার দেখার অপেক্ষা এবং সকলেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা সকলে এসছেন এবং রাজধানীর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরের নেতাকর্মীরা সকলেই অপেক্ষা করছেন এবং দুপাশে তারা ব্যারিকেড দিয়ে তারা অপেক্ষা করছেন প্রিয় নেতার তারেক রহমানের যেই বাসটি, সে বাসটি
আসবে সে অপেক্ষায়, তাকে এক নজর দেখবেন, তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায়। এবং আমরা লক্ষ্য করছি পুরো সড়ক জুড়ে চোখ যতদূর যায় অসংখ্য মানুষ, বিএনপির নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলে এসেছেন, তার ভক্ত যারা রয়েছেন এক নজর দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যিনি গত 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। দেশে আসার সুযোগ হয়নি তার, এবং দেশে আসতে পারেননি নানা বাধা এবং প্রতিকূলতার কারণে। এখনও তিনি আমাদের ক্যামেরার চোখে এখনো ধরা পড়েনি। তিনি 300 ফিট সড়কে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। তার বাসটি আমরা দেখানোর চেষ্টা করব। নানান স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা, এবং সকলে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে তীব্র শীত এবং প্রচণ্ড কুয়াশার মধ্যেও কিন্তু নেতাকর্মীরা গতকাল রাত থেকে এই সড়কে কিন্তু অবস্থান করছিলেন, কেউ শুয়ে কেউ বসে অবস্থান করছেন তাদের প্রিয় নেতা দেখার অপেক্ষা। এবং আমরা লক্ষ্য করছি পুরো 300 ফিট যে পূর্বাচল সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে তিল ধারণের ঠাঁই নেই। অসংখ্য নেতাকর্মী তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন, এবং সেই অপেক্ষা কিন্তু তাদের দীর্ঘদিনের অপেক্ষা। তাদের অভিভাবক তুল্য যে নেতা তাকে দেখবেন। তিনি তার যে বাসে করে, লাল বাসে করে তিনি এয়ারপোর্ট থেকে তিনি 300 ফিটের উদ্দেশ্যে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার দলের নেতাকর্মী, বিভিন্ন জেলার থেকে আসা নেতাকর্মী এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা, বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সকলে নানা রং ঢঙে সেজে এসেছেন এবং তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। গত দুদিন ধরেই কিন্তু এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পূর্বাচল 300 ফিট যে সড়কটি রয়েছে সেই সড়কটি। পুরো সড়ক জুড়ে কুড়িল বিশ্ব রোড থেকে সেটি পূর্বাচলের যে 300 ফিটের বালু ব্রিজ পর্যন্ত পুরো সড়ক জুড়ে লক্ষ লক্ষ মানুষ, বিএনপির নেতাকর্মী, সারা দেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা সকলে এসেছেন। গত 17 বছরের যে অপেক্ষা, গত 17 বছরের তাদের প্রতি যে নির্যাতন, সেই নির্যাতন এবং তাদের যে অভিভাবক তারেক রহমান তাকে দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা। আমরা যদি বলি তারেক রহমান 111-এর সময় তিনি দেশ ছেড়ে প্রতিকূল পরিস্থিতিতে তাকে দেশ ছেড়ে যেতে হয় এবং তিনি সেখানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান এবং এরপর আর তিনি ফিরতে পারেননি। নির্বাসিত সেই জীবন কাটিয়ে সপরিবারে তিনি আসছেন। তার এই বহরে তার স্ত্রী এবং ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জায়েমা রহমান এবং তার আরও সহকর্মী যারা রয়েছেন সকলেই লন্ডন থেকে বাংলাদেশে আসছেন এবং তিনি তার যে নেতাকর্মীদের নিয়ে তার যে বহরের বাসটি রয়েছে সে ব্যক্তিগত গাড়ির বদলে তিনি তার বাসটিতে উঠেছেন। সকলকে বাসে করে তিনি এয়ারপোর্ট থেকে এই 300 ফিট সড়কের উদ্দেশ্যে তিনি যেখানে বক্তব্য দেবেন সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে আসছেন ধীরে ধীরে। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 17 বছর পর বাংলাদেশের মাটিতে তিনি পা রাখলেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো 300 ফিট সড়কে আমরা তার যে বাসটি, তার বহরটি আমরা হয়তো দেখাতে পারবো। দলীয় নেতাকর্মীরা স্লোগানে মুখর করে রাখছেন পুরো 300 ফিট সড়ক এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে তারেক রহমান তিনি এমন সময় তিনি আসলেন যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে তিনি বিএনপির নেতৃত্ব দেবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা সকলে উজ্জীবিত তারেক রহমানের আগমনকে ঘিরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
চেয়ারম্যানের আগমনকে ঘিরে নানা প্রতিকূলতা ডিঙিয়ে তিনি দেশের মাটিতে পা রাখলেন। আজ ঠিক 11:30টার পরপরই আপনি জানেন যে গতকাল রাতে তিনি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে উঠেন এবং এরপর ঠিক সকাল 10টা নাগাদ তিনি সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করে, তার বিমানটি যাত্রা বিরতি করে এবং সেখান থেকে আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারেক রহমানের যে প্রিয় শহর রাজধানী ঢাকাতে। এবং ঠিক 11:30টার পরপরই তাকে বহনকারী যে নিয়মিত ফ্লাইটটি রয়েছে বাংলাদেশ বিমানের সেটি অবতরণ করে এবং সেখান থেকে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করেন, কুশলাদি বিনিময় করেন। পরে সেখান থেকে তিনি তার যেসব কর্মী রয়েছেন সারা দেশে, তার যেসব নেতারা রয়েছেন সারা দেশে অপেক্ষা করছেন পুরো সড়ক জুড়ে, এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে, তাদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে তার যে বহরের বাসটি রয়েছেন সে বাসে উঠে তিনি হাত নেড়ে তিনি আসছেন। এবং আমরা লক্ষ্য করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যে যে কুড়িল সড়কটি রয়েছে সেই সড়কে এসে পৌঁছাবেন এবং তখন আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো তারেক রহমানের যে বহরটি রয়েছে সেটি। আমরা লক্ষ্য করছি বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন সারা দেশ থেকে আসা সেসব নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন আসবেন তারেক রহমান। গত 17 বছরের যে অপেক্ষা ছিল, আক্ষেপ ছিল, সে আক্ষেপ বুঝবে তাদের এবং সকলে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন এবং বেলুন নিয়ে রাস্তার দুপাশে অবস্থান করছেন। আমরা একটু দেখাতে চাই পুরো সড়কে এদিকে মঞ্চ যে জায়গাটি রয়েছে ঠিক ক্যামেরা যেখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেও আরও 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে সেখানে বক্তৃতা চলছে। বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছাবেন, কিন্তু সেটি মানুষের ভিড় ঠেলে আসা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে ধীরে ধীরে আসতে হচ্ছে এবং ব্যাক পেতে হচ্ছে আসতে। নেতাকর্মীদের যে অপেক্ষা সে অপেক্ষার অবসান হলো আজ। তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো একই সঙ্গে এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন, অপেক্ষা করছেন এবং সকলে বেশিরভাগ নেতাকর্মীর মাথায় ক্যাপ পরিহিত এবং আমরা দেখতে পাচ্ছি চোখ যতদূর যায়, ক্যামেরার লেন্স যতদূর যায় ততদূর তিল ধারণের ঠাঁই নেই। মানুষ আর বিএনপির যেসব কর্মীরা রয়েছেন সারা দেশ থেকে আগত সেসব কর্মীরা এখানে অবস্থান করছেন প্রিয় নেতাকে একবার দেখার অপেক্ষায়। সকলে অবস্থান করছেন। গত রাত থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পেরেছেন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। সকলে অপেক্ষা করছেন, নানা বয়সী এবং শ্রেণী পেশার মানুষও এসছেন এবং আমরা লক্ষ্য করেছি যে সকলের যে অপেক্ষা সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা এক নজর সরাসরি দেখতে চান, সেজন্যই তারা ছুটে এসেছেন। একই সঙ্গে অবসান হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 17 বছরের নির্বাসিত জীবনের। আমরা মানুষের দীর্ঘ সারি, বিশাল জনসমুদ্র, সেই জনসমুদ্র পেরিয়ে তারেক রহমানকে আসতে হচ্ছে তার যে গাড়ির বহর সেই বহর নিয়ে এবং তিনি মঞ্চে 300 ফিটে যে মঞ্চ তৈরি করা সেই মঞ্চে তিনি এসে উঠবেন এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে এরই মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি অনেক আগে থেকে জোরদার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের যে জনসমুদ্র আপনারা দেখছেন ক্যামেরার লেন্সের মাধ্যমে, এই জনসমুদ্র পেরিয়ে এয়ারপোর্ট থেকে তারেক রহমানকে আসতে হচ্ছে, যার কারণে অনেক ব্যাগ পেতে হচ্ছে। সকলেই তারেক রহমানকে এক নজর দেখতে চান রাস্তার পাশে দাঁড়িয়ে এবং এই পূর্বাঞ্চলে তিল ধারণের ঠাঁই নেই, সকলে দাঁড়িয়ে আছেন কখন আসবেন তাদের অভিভাবক, কখন আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্বাঞ্চলের যে
300 ফিটের মঞ্চটি রয়েছে সেখানে তিনি বক্তব্য দেবেন তার প্রিয় কর্মী এবং নেতাদের উদ্দেশ্যে, এবং সেখান থেকে তিনি বক্তব্য শেষে সংক্ষিপ্ত একটি বক্তব্য দেবেন এবং এই বক্তব্য শেষে তিনি চলে যাবেন পাশের বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখতে যাবেন 17 বছর পর তার প্রিয় মাকে তিনি দেশের মাটিতে তিনি দেখবেন এবং দেশের মাটিতে একসঙ্গে সময় কাটাবেন। ঠিক 17টি বছর অপেক্ষা করতে হয়েছে তারেক রহমানকে তার প্রিয় পরিবারের সঙ্গে, তার মায়ের সঙ্গে দেশের মাটিতে দেখা করার জন্য তাকে 17টি বছর অপেক্ষা করতে হয়েছে। এভার কেয়ার হাসপাতালে তিনি তার মায়ের সঙ্গে সময় কাটাবেন এবং এখান থেকে তিনি এরপর চলে যাবেন তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে। আমরা যদি বলি জনাব তারেক রহমানের যে আগামী 2 দিনের কর্মসূচি, তিনি আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সে সংসদ ভবনের পাশে সে মাজার জিয়ারত করবেন আগামীকাল, এবং সেখান থেকে তিনি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আবার ফিরে আসবেন গুলশানে। এবং আপনাদেরকে একটু যদি বলি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু একাই 17 বছর নির্বাসিত জীবন কাটাননি, একই সঙ্গে তার পুরো পরিবারকেও কিন্তু 17 বছরের নির্বাসিত জীবনে ঠেলে দিয়েছে এবং তাদেরকেও কিন্তু সেই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আজ বাংলাদেশের মাটিতে তারেক রহমানের সঙ্গে তার পুরো পরিবারবর্গ, তার স্ত্রী এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনিও এসছেন এবং তার যেসব সহকর্মীরা আছেন, তার স্টাফরা আছেন, তাদেরকে নিয়ে এসছেন। এবং আমরা লক্ষ্য করছি এখনও যে জনসমুদ্র 300 ফিটে, সেই জনসমুদ্র ঠেলে এখনও আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে তারেক রহমানের যে গাড়ি বহর দেখার জন্য। এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন তারেক রহমান। তার যে লাল গাড়ি বাসটি রয়েছে, পেছনে তার ব্যক্তিগত গাড়ি রয়েছে, কিন্তু তিনি তার যে বাসটি রয়েছে সামনে, সে বাসটিতে তিনি তার যে প্রিয় কর্মী যারা গত 17 বছরের ত্যাগ স্বীকার করেছেন সে কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের সঙ্গে পুরো সড়ক জুড়ে কিন্তু তাদেরকে দেখতে দেখতে তিনি আসছেন। একই সঙ্গে পুরো সড়কে কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে তার যে প্রিয় যেসব কর্মী রয়েছেন, দলের নিবেদিত প্রাণ রয়েছেন, তারা সকলেই কিন্তু হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখে খুবই আবেগ আপ্লুত। আমরা এখনও 300 ফিট সড়কের দিকে আসছেন, কিছুক্ষণের মধ্যে 300 ফিটে আসার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড যে এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে 300 ফিটে আসার যে কুড়িল ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে তিনি আসবেন। এবং আমরা এখনও যে বিষয়টি এখনও দেখছি যে তারেক রহমানের গাড়ি বহর আসতে এখনও অনেকটা সময় তার গাড়ি বহরকে আমাদেরকে দেখতে অপেক্ষা করতে হবে, কারণ অসংখ্য মানুষ, অসংখ্য তার সহকর্মী তারা কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু আসছেন এবং তারা সকলে কিন্তু আসছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 17 বছর পর যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তার আগে থেকেই তার দলের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ সকলেই কিন্তু এই সড়কে নেমে এসেছেন এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির কাণ্ডারি, বিএনপির অভিভাবক তাকে এক নজর দেখার জন্য। কারণ 17টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, তাকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশে আসার জন্য। এবং এটি সবচেয়ে
দুঃসহ একটি স্মৃতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, এবং বাংলাদেশে কোনো নেতার সবচেয়ে দীর্ঘ সময় বিদেশে নির্বাসিত থাকার রেকর্ড এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। একই সঙ্গে তার পরিবারকেও কিন্তু এই দুঃসহ যন্ত্রণা ভোগ করে 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আজ সপরিবারে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং এখনও অনেকটা দূর পুরো পথ জুড়ে হাত নাড়তে নাড়তে তারেক রহমান তিনি আসছেন। তার সহকর্মী, তার প্রিয় কর্মী, তার দলের নেতা সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে তিনি আসছেন, যারা গত 17 বছর জেল, জুলুম, অত্যাচার শিকার হয়েছেন। তাদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসছেন পূর্বাচলে, যেখানে লক্ষ লক্ষ দলের নিবেদিত প্রাণ কর্মী তারা অবস্থান করছেন প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায়, এবং সকলে আসলে নানা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, দলীয় পতাকা, জাতীয় পতাকা